নমস্কার। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমি আমার সমস্ত দর্শকবৃন্দকে, শ্রোতৃবৃন্দকে আমি আমার অন্তরের আন্তরিক ভালোবাসা জানাই। আপনাদের প্রত্যেকের জন্য আমি আমার দয়ালের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন। আজকে একটা বিষয় নিয়ে আমি যেটা আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে সম্প্রতি একটা বিষয় খুব চর্চার হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই হঠাৎ সবার মুখে মুখে, খবরে ও ফেসবুকে এই বিষয়টা উঠে আসছে। সে বিষয়টা হলো সেভেন সিস্টার্স কথাটা। এই সেভেন সিস্টার্স কথাটা প্রবল বেগে ঘূর্ণিঝড়ের মতো বয়ে চলেছে। আর এই কথাটা উঠে এসেছে ঠিক বাংলাদেশের পট পরিবর্তনের পর থেকে। আমাদের দেশের আপামর সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো, ফেসবুকের মাধ্যমেই সেভেন সিস্টার্স কথাটার সঙ্গে পরিচিত হয়ে উঠেছে। কিন্তু অনেকেই এই সেভেন সিস্টার্স ব্যাপারটা জানে না। তা হঠাৎ এই সময় এই সেভেন সিস্টার্স কথাটা উঠে এলো কেন? কে তুলল? কেন তুলল? এই সেভেন সিস্টার্স কারা? কোথায় তাদের বাস? এ সমস্ত কিছুই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা সাধারণ ভারতবাসী জানে না। আমাদের প্রত্যেকের এই বিষয়ে ওয়াকিবহাল থাকা উচিত। তাই এই সমস্ত বিষয় নিয়ে আসুন একটু আলোচনা করি। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা শুরু করার আগে আপনাদের একটা কথা বলিনি। এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। মোটামুটি আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে 3টে পর্বে কি 4টে পর্বে আমি আলোচনা করার চেষ্টা করব, কারণ বিষয়টা খুবই গুরুগম্ভীর, বিষয়টা খুবই জটিল, বিষয়টা মধ্যে অনেক প্রশ্ন জড়িয়ে আছে, অনেক মানুষের এর মধ্যে কৌতূহল আছে, অনেক মানুষ বুঝতে পারছে না যে ব্যাপারটা কি, বিষয়টা কি, হঠাৎ সেভেন সিস্টার্স কি কথাটা উঠে এলো কেন। এই ব্যাপারটা মানুষ একটু কনফিউজড হয়ে রয়েছে। তাই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার জন্য আমি ভাগ ভাগ করে আলোচনা করব, কারণ একেবারে এত বড় আলোচনা বিষয়টা একটা যদি পর্বে একটা ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরি তাহলে সেটা বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। কারণ মানুষের দীর্ঘ সময় ধরে একটা বিষয় প্রতি মন ধরে রাখা খুব কঠিন ব্যাপার। যাই হোক, বর্তমান যা পরিস্থিতি তাতে আমরা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই অস্থিরতার মধ্যে দিয়ে আমাদের মানসিক যে অবস্থা, অস্থির অবস্থা, সেই অস্থির অবস্থায় আমি আপনাদের কাছে চেষ্টা করব এই বিষয়টাকে ভাগ ভাগ করে তুলে ধরার জন্য, এবং আপনাদের সকলের সহযোগিতা আমি একান্তভাবেই আশা করি, যাতে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে যদি পারি তাহলে আপনারাও বিষয়টা সম্পর্কে অবহিত হবেন। মানুষের মঙ্গলের জন্য, প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য। এটা শুধু আমার আপনার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই। ভারতবর্ষের এবং আমার পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, আমি এখনও পর্যন্ত সেটাকে আমারই অংশ, ভারতবর্ষের অংশ। আমরা একই ছিলাম। আমাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়ে গেছিল যারা, সেই ব্রিটিশ। আমি সেটা মন থেকে এখনও পর্যন্ত মেনে নিতে পারি না। আমি এখনও মনে করি যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমরা আরও দেশ আছে তাদের সঙ্গে জড়িত, আগে ছিল। কিন্তু সম্প্রতি 47 সালে যে ভাগটা হলো ভারত পাকিস্তান, পরবর্তীকালে 71 সালে পাকিস্তান, পূর্ব পাকিস্তান আলাদা হলো, অর্থাৎ বর্তমান বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যে আলাদা রাষ্ট্রে পরিণত হলো। ভারতের সাহায্য ছিল সেখানে, অপরিসীম একটা সহযোগিতা, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত বাংলাদেশিদের পক্ষে। কারণ বাড়িয়ে দিয়েছিল এই জন্যই যে সে কখনোই মনে করেনি যে বাংলাদেশটা ভারত থেকে আলাদা।
এই সেন্টিমেন্ট থেকে অন্য কোনো সেন্টিমেন্ট না, হয়তো অনেকে এর মধ্যে প্রশ্ন খোঁজেন যে ভারত নিজের স্বার্থে বাংলাদেশকে ইয়ে করেছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে ভারতের যদি স্বার্থ থাকে তো বাংলাদেশের স্বার্থ, ভারতের যদি স্বার্থ এক হয় তো বাংলাদেশের স্বার্থ তার 10 গুণ 1000 গুণ। সেই জন্য কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে বড় নয়। এইসব বিষয় নিয়ে আলোচনা করা মানে বিতর্ককে আরও বেশি করে উস্কে দেওয়া। আসলে আমি সেই দিকটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না। আমি আলোচনা করতে চাই এই জন্যই সবার সঙ্গে, ভারত বাংলাদেশ আপাতত আমরা এই দুটো দেশ এই বিষয় 7 সিস্টার্স নিয়ে আমরা চিন্তিত। এই 7 সিস্টার্স নিয়ে আমাদের মধ্যে যে প্রশ্ন জেগে উঠেছে, সেই প্রশ্ন জেগে ওঠার ফলে অনেকেই বুঝে না বুঝে আনন্দিত, উল্লসিত প্রচণ্ডভাবে। বাংলাদেশিদের অনেকের মধ্যে দেখছি তারা ভীষণভাবে উল্লসিত। আর আমরা চিন্তিত কিন্তু এই জন্য না যে কোনো একটা ভয় পেয়ে গিয়ে চিন্তিত, তা না। এটা মূর্খের স্বর্গে বাস করবে তারা যারা মনে করবে যে ভারত চিন্তিত হয়ে পড়েছে। কিচ্ছু চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ভারত প্রচণ্ড শক্তিশালী দেশ, ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। সমান তালে পাঙ্গা নিতে পারে ভারতবর্ষের যত বিরোধী বিশ্ব শক্তি আছে তাদের সঙ্গে। সেই জায়গায় ভারত শক্তি অর্জন করে ফেলেছে। সেই জন্য এখানে কোনো চিন্তার বিষয় নেই যে ভারত বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশকে ভয় পায় না। আজ আর ভয় পায় না, আগেও ভয় পেত না, তবে শক্তির তারতম্য ছিল। কিন্তু বর্তমানে কোনো শক্তির তারতম্য নেই। ক্ষয়ক্ষতি যদি হয়, যে আক্রমণ করবে তারও বিশাল ক্ষতি হবে, আমার উপর আক্রমণ হবে, আমার ভারতবর্ষেরও বিরাট ক্ষতি হবে। একতরফার কোনো দিন কিচ্ছু হবে না, সেদিন চলে গেছে। তাই জন্য আমরা সবাই শান্তি প্রিয় মানুষ যারা, তারা আমরা অনেক দূরের দিকে অনেক শান্তির প্রশ্নটাকে বড় করে দাঁড় করিয়ে আমরা আপনাদের সামনে এই আলোচনাটা করতে চাইছি। আমি সেই জন্য প্রথমে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করতে যাওয়ার আগে আমি শুধু 7 সিস্টার্সের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ভারতের পূর্ব দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে 7টি রাজ্য আছে। এই 7টি রাজ্য হলো আসাম, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর ও নাগাল্যান্ড। এই 7টি রাজ্যকেই বলা হয় ভারতের 7টি বোন, অর্থাৎ ইংরেজিতে 7 সিস্টার্স। এই 7টি বোনের নাম বললাম। এবার এই 7 বোনের নাম আপনাদের মনে রাখার জন্য একটি সহজ উপায়ও আমি আপনাদের কাছে বাতলে দিচ্ছি। সেটি হলো এই 7টি বোন অর্থাৎ 7টি রাজ্যের নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি বাক্য। এই ব্যাপারটা অনেক আগে থেকেই চর্চা হয়ে আসছে, কিন্তু আমাদের কাছে সেটা অজানা ছিল, সাধারণ মানুষের কাছে এটা অজানা ছিল। আজকে সেই বিষয়টাকে আপনাদের কাছে শুধু পৌঁছে দিচ্ছি, আর কিছুই না। যেটা আমাদের কাছে অজানা ছিল, কিন্তু বিষয়টা আগের থেকে এটা ছিল। যারা গবেষক, যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, যারা রাজনীতিবিদ, যারা দেশ শাসন করেন, তারা এই সমস্ত ব্যাপারটা জানেন না। আমরা সাধারণ মানুষ আমরা জানি না। তাই আমরা সাধারণ মানুষ নতুন করে এই বিষয়টা আমাদের কাছে খুবই কৌতূহল জাগিয়ে দিয়েছে। সেই জন্য আমাদের একটু জানার দরকার 7 সিস্টার্স ব্যাপারটা। তাই আসুন এবার আমি আপনাদের সঙ্গে এই নামের যে প্রথম অক্ষর প্রত্যেকটি রাজ্যের, সেটা দিয়ে গঠিত একটি বাক্য আপনাদের সামনে বলছি। বাক্যটি হলো আমি অমেত্রী মনা। আমি অমেত্রী মনা। এবার আসুন দেখে নিই এই আমি অমেত্রী মনা এই বাক্যের মধ্যে দিয়ে এই 7টি বোনের অর্থাৎ 7টি রাজ্যের নাম কি কি। এটা আপনারা যদি মনে রাখতে পারেন আমি অমেত্রী মনা, তাহলে খুব সহজেই উত্তর পূর্ব দিকে, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে, ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে 7টি রাজ্য, যাকে 7 সিস্টার্স বলা হয়েছে, যেটা নিয়ে সম্প্রতি বিতর্ক প্রচণ্ডভাবে মাথা চাড়া দিয়েছে। অকারণ বিতর্ক, কোনো প্রয়োজন ছিল না এই বিতর্ককে উস্কে দেওয়ার। এই বিতর্ক যারা উস্কে দিয়েছেন বা যিনি বা যে এই বিতর্ক উস্কে দিয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করব। এখন আমি আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি যে প্রথমে
আপনি দেখে নিই যে এই আমি অমেত্রী মনা বাক্যের আমি শব্দটাতে কি পায়। আমির আ অর্থাৎ আসাম, মি অর্থাৎ মিজোরাম। তাহলে কি দাঁড়ালো? আমি অর্থাৎ আসাম, মিজোরাম। আ মি আমি সমান সমান আসাম, মিজোরাম। এবার অমেত্রী, আমি শব্দটা নিয়ে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। এবার আপনাদের সামনে তুলে ধরছি অমেত্রী। আমি অমেত্রী মনা। এবার আমি হয়ে গেলে এবার অমেত্রী শব্দটাতে কি পায় দেখা যাক। অমেত্রী শব্দের অ অর্থাৎ অরুণাচল, মে অর্থাৎ মেঘালয় এবং ত্রি অর্থাৎ ত্রিপুরা। তাহলে কি দাঁড়ালো? অমেত্রী অর্থাৎ অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা। অ মে ত্রি সমান সমান অমেত্রী সমান সমান অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা। এবার শেষ শব্দটাতে আমরা যাই। শেষ শব্দ হলো মনা। মনা শব্দের ম অর্থাৎ মণিপুর, না শব্দের অর্থ অর্থাৎ না নাগাল্যান্ড। তাহলে আমরা কি পেলাম? মনা অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড। ম না মনা সমান সমান মণিপুর, নাগাল্যান্ড। এখান থেকে আমরা সেভেন সিস্টার্স নামে খ্যাত ভারতের পূর্ব দিক অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকের 7 বোনের অর্থাৎ 7 রাজ্যের নাম জানতে পারলাম। এবার এই 7 রাজ্যের রাজধানীর নামগুলি একটু জেনে নিই। 1 আসাম, আমির আ, তা আ দিয়ে আসাম। আসাম রাজ্যের রাজধানীর নাম গুয়াহাটি। এবার আমির মি, মি অর্থাৎ মিজোরাম। মিজোরাম রাজ্যের রাজধানীর নাম আইজল। 3 অমেত্রী অ, অ অরুণাচল। অরুণাচল রাজ্যের রাজধানী ইন্দিরাগিরি। অমেত্রী মে, এবার মে মানে মেঘালয়, মেঘালয় রাজ্যের রাজধানী শিলং। ত্রি ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার রাজ্যের রাজধানী আগরতলা। মনা, তা মনা ম মণিপুর, মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল। না নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কোহিমা। আমরা ভারতের পূর্ব দিকের 7 বোন অর্থাৎ 7 রাজ্যের নাম জানতে পারলাম তাদের রাজধানীর নাম। এর পরবর্তী পর্বে আলোচনা করব হঠাৎ এই সময় এই 7 সিস্টার্স কথাটা উঠে এলো কেন, কে তুলল। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে সবাই মিলে আমরা আলোচনা করব। আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরব, আপনারা আমাকে আপনাদের মতামত জানাবেন। আমরা সবাই মিলে এই বিষয়টা নিয়ে ভাবব। আমার যদি কিছু ভুল হয়, আমার যদি কোনো তথ্যের মধ্যে যদি কোনো ভুল থাকে বা আমার বিশ্লেষণের মধ্যে আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি আপনাদের যদি মনে হয় যে ওটা ঠিক যুক্তিযুক্ত লজিক আছে, তাহলে আমি নিশ্চয়ই সংশোধন করে নেব। আমার এখানে কোনো রকম আপনাদের সঙ্গে কারোর সঙ্গে কোনো বিরোধ নেই। এই বাংলা ও বাংলা, ভারত, বাংলাদেশ কোনো রকম কোনো পক্ষ অবলম্বন করে আমি আপনাদের সামনে বক্তব্য রাখছি না। আমি সত্য যেটা সেটা তুলে ধরতে চাইছি। উভয় পক্ষের, উভয় দেশের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মঙ্গল। আমরা সাধারণ মানুষ কিন্তু সবসময় ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই। আমরা পরস্পর মিলেমিশে থাকতে চাই। আমাদের মিলেমিশে থাকতে দেয় না, দেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। আমাদের অজ্ঞানতার সুযোগ নিয়ে মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমাদের পরস্পরের মধ্যে ঘৃণা, পরস্পরের মধ্যে হিংসা, পরস্পরের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি লাগিয়ে দেয়। তার জন্য আমি নিজে দায়ী।
কারণ আমার যারা সৎসঙ্গী গুরু ভাই বোন তারা জানেন যে ঠাকুর পরিষ্কার বলেছেন যে তুমি তোমার পরিবারের, তুমি তোমার নিজের পরিবারের, দশের এবং দেশের অবস্থার জন্য দায়ী। আমাকে নিজেকে দায়ী করেছেন ঠাকুর। এই দায়ী করার পিছনে আমার নিজের জীবন, আমার উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবন, আমার অস্থির জীবন, অস্থির আমার মন, এই সমস্ত কিছু মিলে আমার জীবনকে যখন অস্থির করে তোলে, তখন আমার সেই বহিঃপ্রকাশ সেটা পড়ে আমার পরিবারে পড়ে, সেটা আমার সমাজে পড়ে, পারিপার্শ্বিক চারপাশে সেটা ভয়ঙ্কর হয়ে পড়ে। আমার নিজের অস্থিরতার কারণে সমাজ এফেক্টেড হয়, ক্ষতবিক্ষত হয়। তাই আমি আপনাদের সকলের সঙ্গে, সে যে সম্প্রদায়েরই হন না কেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হন না কেন, আমি প্রত্যেকের সঙ্গে এই যে অনেক দূরের দিকে তাকিয়ে যে বিপদের যে অশনি সংকেত এই 7 সিস্টার্স কথাটার মধ্যে দিয়ে বাতাসে ছড়িয়ে দেওয়া হলো, কেন ছড়িয়ে দেওয়া হলো, কী জন্য ছড়িয়ে দেওয়া হলো, কী উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হলো, এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে মানব জাতির পক্ষে, ভারতবাসীর পক্ষে শুধু নয়, সমস্ত বাংলাদেশিদের পক্ষে, প্রত্যেকের পক্ষে। আড়াল থেকে কে যে সুতো ধরে টেনে চলেছে, আমাদের পুতুল নাচ নাচাচ্ছে, আজও আমরা জানতে পারলাম না। কেন জানবো না? কেন জানবো না? আমি আমার সমস্ত সম্প্রদায়ের ভাইদের কাছে আমার অনুরোধ, কেন জানবো না? হিন্দু ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে, খ্রিস্টান ভাইদের কাছে, বৌদ্ধ, জৈন, শিখ, যত ধর্মমত আছে, যত ধর্মমত আছে, যত সম্প্রদায় আছে, সবার কাছে আমার একান্ত অনুরোধ, আসুন একটু আলোচনা করি আমাদের নিজেদের স্বার্থে। এই যে আমরা আন্দোলন দেখতে পাই, সব দেশে আন্দোলন দেখতে পাই, আপনাদের বাংলাদেশেও আমরা ছাত্র আন্দোলন দেখলাম, আমার বাংলাতেও হঠাৎ আমরা আন্দোলন দেখলাম, আরও আগেও আন্দোলন দেখেছি। সব আন্দোলনের যে মূল উদ্দেশ্য থাকে সেটা হচ্ছে কি? শান্তি। সেই শান্তি কি আদৌ আসে? আন্দোলনের মধ্যে দিয়ে যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যখন ভয়ঙ্কর একটা আকার ধারণ করে, এবং সেটা যদি নিজেদের মধ্যে পারস্পরিক যদি সেটা সেই ক্ষয়ক্ষতি ধ্বংস যদি আমাদের নিজেদের আভ্যন্তরীণ নিজেদের মধ্যে নিজেদের কারণে হয়, বহিঃশত্রু বহির্দেশ আক্রমণ করলো সেটা অন্য জিনিস, তার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য মানুষ প্রাণ দিতে পর্যন্ত প্রস্তুত। তাই সেই ক্ষয়ক্ষতি, সেটাও ক্ষয়ক্ষতি, কিন্তু সেটাই বা কেন হবে? বহিঃশত্রু আক্রমণ করবে কেন? সেসব প্রশ্নও আমাদের কাছে আছে। তো বহিঃশত্রু আক্রমণ করার আগে আমি নিজেকে শক্তিশালী করে তুলব না কেন? কেন আমি সমস্ত দিক থেকে আমি নিজেকে একটা ভয়ঙ্কর শক্তিতে পরিণত হব না? আর শক্তিতে পরিণত হলে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে, হাতে হাত মেলাবার প্রয়োজন আছে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে নয়। আর বিশেষ করে যদি আমার পাশের বাড়ি হয়। যাই হোক, আমি আপনাদের সঙ্গে পরবর্তী সময়ে এই বিশেষ যে 7 সিস্টার্স শব্দটা, এই শব্দটা নিয়ে আমি আলোচনা করব, বিশ্লেষণে যাব। আপনাদের মতামতের অপেক্ষায়ও আমি থাকব। নমস্কার, আবার আপনাদের সঙ্গে দেখা হবে।